ঠিক আছে, আমি আপনাদেরকে একেবারে শুরুতে একটা জিনিস দেখাই। আপনাদের কনভারসেশন স্কিল বাড়ানোর জন্য কোশ্চেন এনকাউন্টার করাটা খুবই আর্জেন্ট, খুব দরকার। তো সেজন্য আমার কনভারসেশন স্ক্রিপ্টের একটা ছোট শিট আছে। এখানে প্রায় 75টা ডিফারেন্ট সিচুয়েশনে কথা বলার কোশ্চেনস আছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি স্পিকিং ডেভেলপ করতে চান, আপনার সব থেকে বেশি যে কাজটা করতে হবে, স্পিকিংটা বেশি করতে হবে। এবং সেই স্পিকিংটা যেন খুব আহ, ভালোভাবে হয়, নিয়মিত হয়, চর্চা হয়, সেটার জন্যই মূলত আপনাদেরকে স্পিকিং প্রোগ্রেস শিটটা দেওয়া হয়েছে। আর স্পিকিং প্রোগ্রেস শিটে কি কি আছে আমি আবার আপনাদেরকে যদি দেখাই। স্টপ করি। এই যে এখানে আমার লেখাগুলো দেখা যাচ্ছে, যা যা আমি ক্লিক করছি। জি ভাই, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। ভাই। ওকে, নতুন যিনি জয়েন করেছেন ওনাকে সহ সবাইকে উদ্দেশ্য করেই বলছি। সো আসলে একটা স্ট্রাকচার্ড সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে আপনার স্পিকিংটা প্রোগ্রেস করতে হবে। উইদাউট ইট আসলে আমাদের যে গোল সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। তো লিসনিংটা খুব জরুরাতের সাথে, গুরুত্বের সাথে লিসনিং করতে হবে অ্যাক্টিভলি, অ্যাটলিস্ট 20 মিনিট। কমপক্ষে 20 মিনিট আপনি প্রতিদিন অ্যাক্টিভলি লিসনিং করবেন। লিসনিং এর সিস্টেমটা হবে এরকম যে আমি একটা ভিডিও প্লে করে শুনছি। ইট মাইট বি আ পডকাস্ট, অথবা হতে পারে কোনো একটা, অবভিয়াসলি নট এনি নিউজ চ্যানেল। আমি আপনাদেরকে নিউজ চ্যানেল থেকে ইংরেজি শিখতে বলবো না, বিকজ একেবারে বিগিনার লেভেল থেকে স্পিকিং শিখতে গেলে আপনারা নিউজ চ্যানেল ব্যতি রেখে অন্যগুলো শোনা উচিত। বিকজ নিউজ চ্যানেলে খুবই অ্যাডভান্সড স্পিকিং এ কথাবার্তা বলা হয়। তো অ্যাটলিস্ট 20 মিনিটস লিসনিং করবেন। সেটা হতে পারে, ধরেন আপনি কিভাবে ইংরেজিতে বার্গেনিং করতে পারে হয় ওইটা পারেন না, শপিং মলে কিভাবে কথা বলতে হয় সেটা পারেন না, তো ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ওই টাইপের যে ভিডিওস আছে সেগুলো দেখবেন। ফলে আপনার কম্প্রিহেন্সিং অ্যাবিলিটিটা বাড়বে, শোনার দক্ষতাটা। এবং যখন শুনবেন, আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সের মানে মিনিং, সেন্টেন্স স্ট্রাকচার, প্যাটার্ন, এগুলো আপনি এক্স্যাক্টলি বুঝতে পারছেন কিনা। একটা খুবই শ্যালো বা শ্যালো টাইপের আন্ডারস্ট্যান্ডিং, ওইটা না, ডিপ আন্ডারস্ট্যান্ডিং যেন হয়। সেটা করার জন্য 20 মিনিট লিস্ট। নাম্বার টু শ্যাডোয়িং প্র্যাকটিস 10 মিনিট। এখানে টাইমটা উল্লেখ নেই, মিনিমাম 10 মিনিট আর কি করতে হবে। কি ব্যাপার, হারিয়ে গেল কেন? হ্যাঁ, শ্যাডোয়িংটা কি? শ্যাডোয়িং যে যা বলা হচ্ছে ভিডিওতে তাই আমি ওয়ার্ড ফর ওয়ার্ড সেটা আমি অ্যাপ্লাইয়ের চেষ্টা করব, বলার চেষ্টা করব, কপি করা, সাউন্ড কপি করা, ওয়ে অফ স্পিকিংটা কপি করা। তারপর ছিল সেলফ টক, যে আমার মাথায় যা আসে তা আমি ইংরেজিতে বলতে পারি কিনা। মাথায় আমার যে চিন্তাগুলা ঘুরে আমি এগুলাকে লাউডলি বলার চেষ্টা করছি কিনা। যদি করেন তাহলে এখানে লিখবেন ইয়েস, প্রতিদিনের শিটে। 10 মিনিট স্পিকিং চ্যালেঞ্জ বলেছিলাম। প্রথমেই 10 মিনিট হয়তো সম্ভব হবে না, কিন্তু অল্প হলেও আপনি স্পিকিংটা প্র্যাকটিস করবেন। মিস্টেকটা এমব্রেস করবেন, মিস্টেক হতেই পারে। নেক্সট এটা এটা আপনাদের জন্য না, এফ যেটা আছে। তারপরে জিতে ছিল কলোকেশন নোট করা। তো কলোকেশন নোট কোথা থেকে করতে হবে, সরি শিখতে হবে কোথা থেকে, নোট না, শিখতে হবে কোথা থেকে সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। এগেইন আমি আবার দেখাই। অজদিক কলোকেশন ডিকশনারি লিখে সার্চ দিবেন। দেখা যাচ্ছে কি অজদিক? জি ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, যিনি নতুন জয়েন করেছেন আপনি ভালো করে বুঝবেন, যেহেতু আপনি আগের ক্লাসে ছিলেন না। তো অজদিকের মধ্যে আমরা আসলাম, এবং অজদিকে এখানে সার্চ বারে নাউন গুলাকে এন্ট্রি দেয়া যায়। অর্থাৎ নাউন লিখে সার্চ করতে হয়, ওই নাউনটা সম্পর্কে কথা বলার জন্য আমার আরো কি কি সাপোর্টিভ ওয়ার্ডস লাগবে। সেটা এডজেক্টিভ হতে পারে, ওটাকে কথা বলার মডিফায়ার জন্য ভার্ব হতে পারে, যা যা লাগে সবকিছু। এবার যিনি নতুন জয়েন করেছেন, আপনি একটা নাউনের নাম বলেন তো, যেটা সম্পর্কে আপনি একটু ইন ডিটেল জানতে চান বা যেই টপিকটা সম্পর্কে একটু কথা বলতে চান। যিনি নতুন জয়েন করেছেন, তানজিৎ ভাই। তানজিৎ ভাই বলেন, কোন একটা কোন একটা টপিকের নাম লাইক বলেন যেটা নাউন। ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছি। ইউনিভার্সিটি, ওকে। সো আমরা এখানে সিম্পলি ইউনিভার্সিটি লিখবো। চলে এসেছে। স্টার মার্ক করে রাখলে হয় কি,
আপনার এই নিচে এগুলো যা যা আপনি পড়েছেন বা যা যা আপনি সার্চ করেছেন এগুলো স্টার করা নিচে একটা গ্যালারির মতো থাকবে। ফলে আপনি যখনই মানে অজদিকে এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় না। ফলে আপনি ওয়েবসাইটে ঢুকে যে ইমেল দিয়ে চালাচ্ছেন ওই ইমেল দিয়ে ঢুকলেই হবে, সবগুলা পেয়ে যাবেন। এই যে আমি যা যা সার্চ করেছি ইতিপূর্বে এখানে সব আছে। তাহলে ইউনিভার্সিটি দিয়ে সার্চ করলাম, রাইট? এখন ইউনিভার্সিটি গুলা কেমন হতে পারে? কোন ইউনিভার্সিটি নতুন, কোন ইউনিভার্সিটি প্রাচীন, কোন ইউনিভার্সিটি লোকাল, কোন ইউনিভার্সিটি প্রভিনশিয়াল, মানে অ্যাডজেক্টিভ হিসেবে কি কি বসে। সো আমি বলতে পারি নতুন ভার্সিটি, পুরান ভার্সিটি, রেড ব্রিক ভার্সিটি, লোকাল ভার্সিটি, প্রভিনশিয়াল ভার্সিটি, রিসার্চ ইউনিভার্সিটি, টিচিং ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে গেলে আমাদের কি কি ভার্বের দরকার হয়? আমরা ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করি, আমরা ইউনিভার্সিটিতে যাই, আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটির জন্য আমরা অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটিতে আমরা প্রবেশ করি, ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা শেষ করি। এই যে গ্রাজুয়েট ফ্রম, উই বিকাম গ্রাজুয়েট, অথবা উই গ্রাজুয়েট ফ্রম ইউনিভার্সিটি। তো এই যে তিনটা ভার্ব, এগুলো গ্রাজুয়েশনের ব্যাপারে ব্যবহার করা যায়। তারপর ইউনিভার্সিটি এর পরে ইউনিভার্সিটির সাথে কোন কোন নাউন কলোকেশন হিসেবে বসে? ইউনিভার্সিটি লেকচারার, ইউনিভার্সিটি প্রফেসর, ইউনিভার্সিটি স্টাফ, ইউনিভার্সিটি টিচার, গ্রাজুয়েট, স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট, ইউনিভার্সিটি কোর্স, ইউনিভার্সিটি ডিগ্রি। তাহলে এই যে তথ্যগুলা এখানে আমি পাচ্ছি, তানজিদ ভাই, হেল্পফুল না এগুলো? যে আমি ইউনিভার্সিটি সম্পর্কে ফার্দার যদি ইফ আই উড লাইক টু টক অ্যাবাউট ইট, আমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আমি বলতে পারবো যে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই ইউনিভার্সিটি লাইফ। অ্যাকচুয়ালি ইটস আ ভেরি অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটি which was established in 1953, 6 June. My university name is Rajshahi University. And all the time I go to my university, I attend the class, I study over there. এভাবে বলা যায় না? I applied for my university in 2020 and I will finish my university graduation in 2025. And when I receive the university lecture from the university professor, I find it really interesting. আরো কি বলা যেতে পারে না যে our university staff are very rude when we go for taking any service from them? তাহলে এই যে আমি এতগুলা কথা বললাম, প্রত্যেকটার জন্যই আমি শুধু ইউনিভার্সিটি রিলেটেড কোলোকেশন গুলা ব্যবহার করেছি। ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি। সো এইভাবে আমরা বুঝতে হবে যে আমি যেই টপিকটা জানতে চাই সেটা নিয়ে সার্চ দেব। ফলে ওই টপিকটা নিয়ে ডেসক্রিপটিভলি, এলাবোরেটলি কথা বলার জন্য আমি অসদিক থেকে হেল্প পাচ্ছি। ঠিক আছে কিনা বলেন তো তানজিদ ভাই, সাদিয়া আপু, রাজীব ভাই, বুঝেছেন? জি, জি ভাই। জি ভাই, সবকিছু বুঝতে এটা পারছি। হেল্পফুল না এই ওয়েবসাইটটা? হ্যাঁ, অনেক হেল্পফুল ভাই। হ্যাঁ, তো কারণ আমি এইভাবে একটা আপনাদের ওয়ার্ড সার্চ করলে আপনারা যে হচ্ছে তার হচ্ছে অনেক ডিটেলস পেয়ে যাচ্ছি, মানে ইজিতে। আমি যেগুলো হচ্ছে আলাদা আলাদা সার্চ করে খুঁজে হইতো অনেক টাইম ওয়েস্ট হইতো, বাট এখানে সেটা হচ্ছে না আর কি। হ্যাঁ, ইজিলি হুম পাওয়া হুম যাবে। হুম। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলি, আপনারা যারা নিউ কামার নতুন জয়েন করেছেন, শুধু কলোকেশন দিয়ে তো আর অনেক বেশি কথা বলা যাবে না। অনেক বেশি কথা বলার জন্য যেটা আরো করতে হয়, কন্টেন্ট ওয়ার্ডস জানতে হয়। সো হোয়াট আর দ্য কন্টেন্ট ওয়ার্ডস? কন্টেন্ট ওয়ার্ডস আসলে কি? আমাদের স্পিকিং এর জন্য প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? ওয়ার্ডস থাকে, ওয়ার্ডস। এবং ওয়ার্ডস গুলাকে স্ট্রাকচার্ড ওয়েতে বসানোর জন্য আমরা গ্রামার শিখতে হয়, যেন ওখানে সিকোয়েন্সটা ঠিক থাকে। তাই না তানজিদ ভাই? জি ভাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটি সম্পর্কে একটা ওয়াইড রেঞ্জের আইডিয়া নিতে চান, প্রথম কথা হচ্ছে আপনাকে কন্টেন্ট ওয়ার্ডস জানতে হবে। কন্টেন্ট ওয়ার্ডস কি মনে রাখার জন্য মনে রাখবেন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, এই চারটা পার্টস অফ স্পিচ। আপনি যেই টপিকে কথা বলতে চান ওই টপিকের রিলেটেড যত এই ইউনিভার্সিটি এর মধ্যে যত প্রকারের নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, এগুলো জানতে হবে। অ্যালং সাইড এর সাথে আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড কলোকেশন জানতে হবে। যখন আপনি এই পাঁচটা এলিমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকবে, তখন আপনি ইউনিভার্সিটি নিয়ে খুব ভালো কথা বলতে পারবেন। আপনাকে ইউনিভার্সিটি নিয়ে আমি যত কোশ্চেনই করি, আপনি গল্পের মতো করে স্পিকিং করতে পারবেন, যদি আপনার স্পিকিং এর ফ্লুয়েন্সির জন্য যথাযথ আপনি চর্চাটা করেন নিয়মিত। এবং সে কারণেই মূলত আপনাদেরকে অসদিকেরটা দেখালাম এখানে। আর
কন্টেন্ট ওয়ার্ডস তো চ্যাট জিপিটিতে সার্চ করলেই হবে। সাপোজ ধরেন আপনি হচ্ছে সাদিয়া আপু তো কুকিং পছন্দ করেন না আপু? জি ভাইয়া, করি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু কুকিং রিলেটেড কথাবার্তা বলি। এই যে ধরেন আমি চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটি আসছে না নাকি? দেখা যাচ্ছে? জি ভাই, আপু দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন? ওকে, সাদিয়া আপু দেখেন স্পেশালি। সো ধরেন আমি হচ্ছে ওর একটা প্রম্পট দিব যে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি ইন লার্নিং essential words to talk about cooking. এখন আমি ওরে বলতেছি যে I need you to give me the essential content words with Bengali meaning. তারপর ওরে বললাম যে including nouns, verbs, adjectives and adverbs with examples after each word. এই যে দিয়ে এন্টার করলাম, এবার দেখিও আমাকে কি হেল্প করে। ওরে বললাম আই ওয়ান্ট ইউ টু হেল্প মি ইন লার্নিং এসেনশিয়াল ওয়ার্ডস টু টক অ্যাবাউট কুকিং। আমি চাই তুমি আমাকে হেল্প করো যে কুকিং নিয়ে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনীয় শব্দ শেখার ক্ষেত্রে। তোমাকে আমার প্রয়োজন এসেনশিয়াল কন্টেন্ট ওয়ার্ডস দেওয়ার জন্য। কি দিবা আমাকে? বাংলা মিনিং সহ নাউন, ভার্ব, এডজেক্টিভ, অ্যাডভার্ব উইথ এক্সাম্পল আফটার ইচ ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডের শেষে একটা হচ্ছে এক্সাম্পল দিবেন। এবার একটু খেয়াল করে দেখেন, আপনি নাউন নিয়ে যদি কথা বলতে মানে কুকিং নিয়ে কথা বলতে চান, আপনার কি কি নাউন জানতে হবে। কিচেন রান্নাঘর, ফ্যান কড়াই, ওভেন। এখানে আবার এক্সাম্পল সেন্টেন্সও দিয়েছে যে ওভেন আমি কি করি, আই বেকড দ্য কেক ইন দ্য ওভেন। নাইফ ছুরি, স্পাইস মশলা, রান্নাঘরে মশলা থাকে। রেসিপি, কি কি ভার্ব লাগবে। আমরা কুকিং নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে কখনো বলতে হবে আমি রান্না করি, আমি সিদ্ধ করি, আমি ভাজি, আমি গ্রিল করি, আমি চপ করি মানে কাটাকুটি করি, আমি স্টির করি, স্টির মানে নাড়ানো, মানে আমরা যে চামচ দিয়ে যে নাড়াচাড়া করি সেটা সেটা। কি কি অ্যাডজেক্টিভ দরকার পড়তে পারে? ডেলিশাস, বিকজ আমরা যে ফুডটা তৈরি করি সেটা ডেলিশাস হতে পারে, সেটা স্পাইসি হতে পারে, সেটা ফ্রেশ হতে পারে, সুইট হতে পারে, সল্টি, বিটার, তিতা হতে পারে। কি কি অ্যাডভার্বস লাগবে? আমরা দ্রুত রান্না করতে পারি, আমাদের সাবধানে রান্না করা উচিত, আমাদের কারো কারো ধীরে ধীরে রান্না করার অভ্যাস, কেউ হচ্ছে সমানভাবে আহ যেমন হচ্ছে অনেক সময় আমরা বলি যে তুমি সমানভাবে সবগুলোতে মশলা মাখিয়ে দাও। সো তখন আমাদেরকে কি বলতে হবে? মেক শিওর টু স্প্রেড দ্য সস অর মেক শিওর টু স্প্রেড দ্য স্পাইসেস ইভেনলি। আমরা বলি না যে সমান করে সবগুলোতে দাও। তো আপনি যখন এই রিলেটেড ওয়ার্ডস গুলো ভালোভাবে জানবেন, তখন আপনি হচ্ছে এটা নিয়ে খুব ভালোভাবে কথা বলতে পারবেন। সো আমি বুঝাতে পেরেছি কি, কন্টেন্ট ওয়ার্ড অ্যান্ড কলোকেশনস এই দুইটা আমাদের লাগবে। যখন এগুলো আমাদের ভালো থাকছে, তখন হচ্ছে আমরা স্পিকিং এ ভালো করতে পারবো, মানে ভালো করে কথা বলতে পারবো। এখন এই যে কিচেনে যদি এখন যদি সাদিয়া আপু আপনি কিচেনে ঢুকেন, আপনি তো অ্যাটলিস্ট বলতে পারবেন যে দিস ইজ দ্য কিচেন এন্ড হিয়ার আর সাম স্টাফ। এখানে কিছু কিছু জিনিস আছে বাই উইচ যেগুলোর দ্বারা আই ট্রাই টু কুক, আই ট্রাই টু প্রিপেয়ার মাই রেসিপি। এই যে রেসিপি ওয়ার্ডটা ছিল। And when I enter my cooking room, I specially start with boiling some water, অর্থাৎ আমি কিছু পানি সিদ্ধ করার মাধ্যমে কার্যক্রম শুরু করি। Then I um, prepare প্রিপেয়ার দ্য ভেজিটেবলস। আরো কিন্তু ওয়ার্ডস হতে পারে, আমি ওখানে প্রম্পটটা আরো অ্যাডভান্স করতে পারতাম। ওরে বলতে পারতাম যে প্রিপেয়ার আ ভেরি লং লিস্ট, যে অনেক লং লিস্টের ভোকাবুলারি দাও, যেন মোটামুটি বেসিক টু অ্যাডভান্স সব কভার করে। এখন এই প্রম্পটটা যদি আপনি বাংলাতেও দেন সমস্যা নাই, সে বুঝবে। বাংলিশেও যদি লেখেন তাও বুঝবে। এখন কিন্তু লার্নিং খুবই সিম্পল এবং ইজি, মানে এখনকার সময়ে শেখাটা খুবই সহজ, শুধু হচ্ছে ভাইয়া, আমাদের সেরকম ইয়া থাকতে হবে।
হ্যালো। রিসোর্স, হ্যাঁ বলেন, রিসোর্সের অ্যাক্সেস অনেক সহজ, জি, কিন্তু আমাদের চেষ্টা চ্যাট থাকতে হবে। জিপিটিতে চ্যাট জিটিপি হ্যাঁ। যেভাবে সার্চ দিলেন না, ওইটা আবার একটু দেখতে চাই স্ক্রিনে, একটু আচ্ছা আচ্ছা। লেখাটা দেখতে চাই। ও, প্রম্পট দেখতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি প্রম্পটের সাথে শেষে আবার আরেকটা জিনিস অ্যাড করবেন, ওরে বলে দিবেন যে হচ্ছে লং লিস্ট দাও, যে ডিটেইলড ভোকাবুলারি দরকার। আমি তো এখানে এক্সাম্পল সহ দিয়ে দিতে বললাম, আপনি আবার ওরে অ্যাড করে বলবেন যে ডিটেইলড হতে হবে, খুবই ডিটেইলড। তো যখন ডিটেইল বলবেন, ও রান্নাঘরে কি কি আছে সব বলে দিবে, মানে কোন কোন জিনিস আছে, কোন জিনিসটা আমার ইউজ হয়। তাহলে তখন আপনার ইংরেজিতে চিন্তা করার ক্ষমতা বাড়বে, কথা বলার জন্য আপনি হচ্ছে ভালো একটা সাপোর্ট পাবেন। ভোকাবুলারি গুলো আপনাকে হেল্প করবে সেসব বিষয়ে কথা বলার জন্য। আমি নড়াই ফেললাম, এই যে দেখেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলেই হবে, আপনি লিখে ফেলতে পারবেন। হ্যাঁ ভাইয়া, স্ক্রিনশট দিয়েছি। তাহলে কথা বলার জন্য কি কি লাগে? কলোকেশন লাগবে এবং কন্টেন্ট ওয়ার্ডস লাগবে। কন্টেন্ট ওয়ার্ডস হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ওকে। এবং আমাদের টেন্স কি কি লাগবে সে ব্যাপারে আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে। টেন্স কি কি লাগবে? রাজীব ভাই বলেন তো কোন কোন টেন্স গুলো স্পিকিং এর জন্য লাগে। ভাই গত লাস্ট দুইটা ক্লাস আমি করিনি। আচ্ছা আমি বলি, আমাদের প্রথম দিকে পার্টিসিপেন্ট ছিল ভালোই, বাট মাঝখানে একটা গ্যাপ হওয়ায় এখন অনেকেই ক্লাসে আসছেন না। তো যেটা বলছি, স্পিকিং এর ক্ষেত্রে আমাদের টেন্স আছে টোটাল কয়টা সাদিয়া আপু? 12টা। কিন্তু আমাদের স্পিকিং এর জন্য, তানজিৎ ভাই আছেন ক্লাসে? জি ভাই আছে। আপনি যখন কথা বলবেন ইংরেজিতে, তখন আপনার হচ্ছে 12টা টেন্স লাগে না, আপনার টেন্স লাগে তখন হচ্ছে মাত্র 6টা। মানে 6টা দিয়ে আপনার হচ্ছে অ্যারাউন্ড 95% কনভারসেশন হয়ে যায়। এবং সেগুলো, একটু দাঁড়ান আমি দেখাই, স্লাইডটা ওপেন করি। উম, এবং প্রথম দিকে বেসিক কিছু তথ্য আমি শিখিয়েছিলাম, আমি জানি না আমাদের ভাইয়ের মনে আছে কিনা। রাজীব ভাই, রাজীব ভাই। ওকে, এবার আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে অনেক কথাই, আহ, বিভিন্ন টার্মিনোলজি ইউজ হয়েছে, বাট আমরা একটু সিম্পল ওয়েতে চলে আসি।
আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিব শুরুতে, সেটা হচ্ছে আই ডু। ঠিক আছে, আই ডু। রাজীব ভাই আছেন, সাদিয়া আপু, তানজিদ ভাই আছেন। আচ্ছা, আই ডু এই কথাটা দ্বারা কি বোঝায়? যে আমি করি, তাই না? এখন ওটাকে বর্তমান কনটেক্সটে আমি আমি ধরেন বলতে চাচ্ছি যে আই ডু দ্য সাম এভরি ডে। তার মানে কি আমি প্রতিদিন কাজটা করি। আমি আরো কিছু এক্সাম্পল নিব প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে সিম্পলিফাই করার জন্য। ধরেন আপনার অনেকগুলো হ্যাবিট আছে যেগুলো আপনি রিপিটেডলি করেন। যেমন সকালবেলা ঘুম থেকে উঠেন, তারপর দাঁত মাজেন, তারপর হচ্ছে আহ হয়তো আপনি নামাজ পড়েন, তারপর ব্রেকফাস্ট খান, স্কুলে যান, ইউনিভার্সিটিতে যান, বন্ধুদের সাথে গল্প করেন। সো এই প্রত্যেকটাই কিন্তু প্রতিদিনই করা হচ্ছে, রিপিটেড অ্যাকশন না এগুলো, রঞ্জিত ভাই? জি ভাই। জি জি জি। ভাই। রিপিটেড অ্যাকশন, এবং এগুলো রিপিটেড অ্যাকশন অথবা হ্যাবিট, এই দুইটার একটার মাঝে কিন্তু পড়তেছে। সো সিম্পলি কথা বলবেন কিন্তু আপনি, অথবা আপনি কারোর সাথে কথা বলবেন, তো ফলে ওই টাইমটাতে আপনার কিন্তু আপনার নিজের হ্যাবিট অথবা রিপিটেড অ্যাকশন গুলোই আপনি ডিসক্রাইব করতে হয়, বা সেগুলো যখন করবেন প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ হবে। এবং আমি এই ব্যাপারটাকে আরো একটু করি। উম সেটা হচ্ছে আপনি এই হ্যাবিট এবং রিপিটেড অ্যাকশনের বাইরে আপনার কিন্তু অন্য কোনো কিছু, কোনো অ্যাকশন বা কোনো কাজ বলার জন্য দরকার পড়ে না স্পিকিং এর ক্ষেত্রে। যেমন ধরেন আপনি আমাকে প্রশ্ন করলে হয়তো কি করবেন, যে আপনি হচ্ছে কয়টায় ঘুম থেকে উঠেন, বা আপনি সাধারণত পড়াশোনার পাশাপাশি কি করেন, বা আপনি হচ্ছে আহ ধরেন আহ যখন ইউনিভার্সিটি থেকে আসেন তখন কি করেন, আপনার ফাঁকা সময় কি করেন, আপনি কফি পছন্দ করেন কিনা, আপনি আহ আমেরিকান ডিশ খান কিনা, আপনি চাইনিজ খাবার পছন্দ করেন কিনা। সো এই অল দ্য স্টাফ, যা কিছুই বলা হয় না কেন, সবই কিন্তু আমার হ্যাবিট অথবা আমার রিপিটেড অ্যাকশন গুলো জানতে চাওয়া হয়। তো ফলে প্রেজেন্ট সিম্পল টেন্সটা এটা অল অ্যাবাউট এরকম ধরনের কথা বলার জন্যই ব্যবহৃত হয়। এখন যেটা করতে হবে, আমি যখনই জানবো, ওয়ান্স আই নো অ্যাবাউট দ্য 6 মোস্ট ইম্পর্ট্যান্ট টেন্সেস ফর স্পিকিং, আমাকে তখনই হচ্ছে ওই ছয়টা যে যে কনটেক্সটে লাগে ওই কনটেক্সটের কনভারসেশন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আমি যদি হ্যাবিটস এবং রিপিটেড অ্যাকশন এই টাইপের কথাগুলো রিলেটেড বেশি বেশি প্রশ্ন এক্সারসাইজ করি, কনভারসেশন প্র্যাকটিস করি, তখন আমার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেন এগেইন আই ডু দিয়ে শুরু করেছিলাম, তো এটা পাস্ট সিম্পলে নিয়ে আসলে তখন কি হবে? আই ডিড হয়ে যাবে, তাই না? এখন আমরা কথা যে বলি, তানজিৎ ভাই, আমরা যখনই কথা বলি আমরা কিন্তু ইংরেজিতে কথা বলার সময় হয়তো আমরা অতীতের কোনো একটা কথা বলি, নয়তো বর্তমানের কথা বলি, নতুবা ভবিষ্যতের বলি। এখন অতীতের কথাগুলো আবার দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কমপ্লিটেড অথবা চলমান। একটা হচ্ছে হয়তো কমপ্লিটেড ছিল নতুবা চলমান ছিল, দুইটার একটা হবে, তাই না? এখন আপনি অতীতের যত কমপ্লিটেড কাজ বলবেন, যা হয়ে গেছে, সেটার জন্য সবসময় আপনাকে পাস্ট সিম্পল টেন্স ইউজ করতে হয়। ইভেন ইফ ইংরেজিতে পাস্ট টেন্সের 4টা টেন্স আছে, কিন্তু আপনি যখন স্পিকিং করবেন আপনার কোনটা লাগবে সব থেকে বেশি? পাস্ট সিম্পল টেন্স। সব থেকে বেশি কোনটা লাগবে? পাস্ট সিম্পল টেন্স। এবং এটার আমি একটা দেখাই, সেটা হচ্ছে আপনারা তো ফাইনালি আইএলটিএস পরীক্ষায় দেবেন, সে ব্যাপারে একটু সরাসরি দেখানো যাক একেবারে যে কিভাবে হাউ দিস থিংস উইল হেল্প আস। একটু ওয়েট করেন, আমি খুঁজে বের করতেছি। আচ্ছা, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি, এখন আপাতত এই শেষ করে ফেলি। আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। এখন খেয়াল করেন, তো অতীতের যত অ্যাকশনই যা যেই কাজগুলো হয়ে গেছে সেটা যদি আপনি বলতে চান তখন আপনার পাস্ট সিম্পল লাগবে। এখন আপনার মনে হতে পারে, ভাই আমি যখন আমার কোনো গল্প বলবো, ধরেন আমি বলতে চাচ্ছি যে
ইয়েস্টারডে, গতকালকের আমি কাজগুলো বলতে চাচ্ছি, যে ইয়েস্টারডে হোয়াট আই ডিড। ইয়েস্টারডে ফার্স্টলি আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হোম, and then with him I headed to Saheb Bazar, bought some groceries, essential. আচ্ছা, আমরা অ্যাকশন ভার্ব গুলো আনি। এখানে আমি অনেক মানে একটা গল্প লিখে ফেলছি, সো এখানে বলতেছি যে ইয়েস্টারডে ফার্স্টলি আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস and then with him I headed to Saheb Bazar, bought some groceries and then came back home. After coming from market, we had a great time with each other. We made a lot of fun together, watched TV together and shared stories of our childhood. আচ্ছা, একটু আমাকে তানজিৎ ভাই বলেন তো এখানে আমরা কোন কোন টেন্স ইউজ করেছি, শুধু টেন্স গুলার দিকে তাকান, মানে ভার্বে তাকালেই টেন্স পাবেন, শুধু ভার্ব গুলা দেখেন। আরো যারা আছেন আপনারা দুজনও দেখেন। ফার্স্ট So, আমি টেন্স আমি কিন্তু একটা গল্প বলেছি এখানে। ফার্স্ট টেন্স ইউজ করা হয়েছে, ফার্স্ট সিম্পল ফার্স্ট সিম্পল সিম্পল, টেন্স। সবগুলাই ফার্স্ট সিম্পল। অর্থাৎ আপনি অতীতের কোনো অ্যাকশনটা বলার জন্য যাই বলবেন সবগুলোর জন্য পাস্ট সিম্পল টেন্স ইউজ হবে। এবং এখানের মধ্যে এই যে অতগুলা কথা বলা হয়েছে, এই গল্পের শুরুটা ইয়েস্টারডে দিয়ে শুরু হয়েছে, তাই না? জি ভাই। এবং আমি এতক্ষণ পর্যন্ত যা সেন্টেন্স লিখেছি প্রত্যেকটা কাজই গতকালকের, ঠিক আছে? ফলে ওই যে টাইম রিলেটেড ওয়ার্ড গুলা সেগুলো মূলত আমাদের ডিসাইড করে বা সেগুলো মূলত সীমারেখা টেনে দেয় যে আপনার কথাগুলো কোন টেন্সে থাকবে। এখন আপনি যদি অতীত নির্দেশক ওয়ার্ড দিয়ে অতীতের কোনো গল্প বা যে কোনো কাহিনী যে কোনো কিছু শেয়ার করতে যান, আপনাকে অলওয়েজ হচ্ছে সব থেকে বেশি কোন টেন্স ইউজ করতে হবে, পাস্ট সিম্পল টেন্স। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই পাস্ট সিম্পল দেখালেন, প্রেজেন্ট সিম্পল দেখালেন, এখন আমি হচ্ছে পাস্টের তো আরো টেন্স আছে, গল্প বলার ক্ষেত্রে আমার বাকিগুলো কি কাজে লাগবে না? অবভিয়াসলি লাগবে। দেখুন নাম্বার 2 তে লেখা এই যে পাস্ট কন্টিনিউয়াস, যেটা এইটা দেখা যাচ্ছে সবার কাছে, ফার্স্ট কন্টিনিউয়াস অনগোয়িং অ্যাকশন ইন দ্য ফার্স্ট স্পেসিফিক টাইম, মানে টাইমটা স্পেসিফিক হবে। এখন এইখানে এই গল্পটার সাথে আমি আরো ইনকর্পোরেট করতে চাচ্ছি, আমি বলতেছি যে এট 7:30 we were watching some horror movies together. The light was off and the TV screen is on. Sorry, was on. That time, my parents came home after their office. সো গল্পটাকে একটু বড় করার চেষ্টা করলাম। এখানে দেখুন তো স্পেসিফিক টাইম কিনা, এট 7:30।
জি ভাই, স্পেসিফিক টাইম বুঝাইছেন। যখন স্টার্ট। আপনি অতীতে কোনো স্পেসিফিক টাইমে কোনো কার্য বর্ণনা করতে চাবেন তখন হচ্ছে মানে গল্প বলার সময় বা আপনি যেই তথ্যগুলো শেয়ার করছেন সেটার সময় কন্টিনিউয়াস টেন্স ইউজ করলে হয় কি শ্রোতা এই ব্যাপারটাকে ফিল করতে পারে, চিন্তা করতে পারে যে হোয়াট ওয়াজ হ্যাপেনিং এট দ্যাট মোমেন্ট। তখন আপনি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করবেন। আদারওয়াইজ অন্য সবসময় কি ব্যবহার হবে? ফার্স্ট সিম্পল। তাহলে অতীত নিয়ে কথা বলার ব্যাপারটা কাভার হয়ে গেছে না? মানে ভয়টা তো কমছে, আমরা তো টেন্স নিয়ে তো মিস্টেক হবে না। অ্যাটলিস্ট আমি তো মানে অ্যাসার্টিভ স্টাইলে কথাগুলো তো বলে যেতে পারবো যদি আমি ভার্ব গুলা জানি। সজীব ভাই, রাজীব ভাই, বুঝেছেন? তানজিদ ভাই, সাদিয়া আপু, জি ভাই, বুঝতে পারছি। জি মূলত ভাইয়া আমরা কিন্তু বুঝছি। উই আর টকিং অল অ্যাবাউট টেন্সেস, যে টেন্স গুলা কিভাবে আমাকে স্পিকিং এর ক্ষেত্রে কনফিডেন্ট বানাবে, হেল্প করবে। তাহলে পাস্টের ব্যাপারটা গেল, প্রেজেন্টের ব্যাপারটা গেল, এবার আছে আসেন ফিউচারে। ভবিষ্যতে নিয়ে যা বলতে চান আপনি হচ্ছে সিম্পলি ফিউচার সিম্পলে সুইচ করবেন। ফিউচার সিম্পল, ফিউচারে অনেকগুলো টেন্স আছে কিন্তু আপনি ফিউচার সিম্পল দিয়ে কথা বলবেন। বুঝতে পেরেছেন? তো আপনি যাই করতে চান, আপনি ধরেন বলতে চাচ্ছেন যে আফটার দ্য ক্লাস আমি এটা করব ওইটা করব, যাই করবেন সবকিছুর ক্ষেত্রে ফিউচারে টেন্স আছে চারটা কিন্তু আমি ব্যবহার করব কোনটা? জাস্ট ফিউচার সিম্পল। তানজিদ ভাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কথা তো বলি তিনটা কালে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। প্রেজেন্টের জন্য আমরা একটা টেন্স শিখেছি এখন পর্যন্ত, যে আমার হ্যাবিটস অথবা রিপিটেড অ্যাকশন নিয়ে যদি আমি কাউকে কোনো তথ্য দিতে চাই আমাকে প্রেজেন্ট সিম্পলে সুইচ করতে হবে, অথবা যদি কারো থেকে তার ব্যাপারে তথ্য জানতে চাই, তার অভ্যাসটা কি, সে সাধারণত কি করে, সেগুলো জানতে চাই, তখন আমাকে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে প্রশ্ন করতে হবে। এবার আসেন এখানে প্রেজেন্ট ফিউচার সিম্পল গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে অনগোয়িং অ্যাকশনস ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে যা ঘটতেছে সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা মনে রাখা খুবই সিম্পল, বিকজ আপনি যখন কথা বলছেন ওই মুমেন্টে যা ঘটতেছে তাই কন্টিনিউয়াস। যেমন এখন আমি কথা বলছি, আপনারা শুনছেন, এখন আবার ভিডিওটা রেকর্ড হচ্ছে, তারপর কেউ কেউ অনেক কিছু ভাবছেন, কেউ দুশ্চিন্তা করছেন, কেউ হচ্ছে সেলফ টক করছেন, কেউ হয়তো আমার সাথে সাথে মিমিক্রি করছেন। সো এই প্রত্যেকটাই কি অনগোয়িং অ্যাকশনস ইন দ্য প্রেজেন্ট টাইম। তো সেক্ষেত্রে যখনই আপনি কন্টিনিউয়াস কোনো অ্যাকশন কথা বলবেন বর্তমান সময়ে, সেটার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। এখন এটা তো আহ, অনেক সময় এরকম হয় যে যখন আমি বলছি তখনই আমি ওই কাজটা করতেছি না। যেমন ধরেন আমি বলতেছি যে আমি অনার্স করতেছি বর্তমানে, কিন্তু অনার্সটা কি মানে এখনই কি আমি অনার্সের বই পুস্তক নিয়ে বসে আছি? আমি কিন্তু বসে নেই। তারপরেও ওই টাইমেও প্রেজেন্ট কন্টিনিউয়াস বসবে। এবং এটা ভেরি সিম্পল, আপনি বাংলাতে যদি বলেন যে আমি এখন অনার্স করতেছি, তার মানে কি অনার্স তো শেষ হয় নাই, আর যা শেষ হয় নাই তাই কন্টিনিউয়াস, ফলে ওখানে কন্টিনিউয়াস ইউজ করতে হবে। আইডিয়াটা বুঝেছেন রাজীব ভাই, জি। সাদিয়া আপু, জি ভাই, বুঝতে পারছি। সঞ্জিত? বুঝতে পেরেছি। ওকে, আর পাস্ট কন্টিনিউয়াসটা তো বললাম যে স্পেসিফিক টাইম হলে তখন আপনি এটা ইউজ করবেন। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট বোঝানোর জন্য একটা জিনিস আপনাদেরকে বলি। আহ, ধরেন আমি বললাম যে উই হ্যাভ ফিনিশড আওয়ার ক্লাস, আরেকটা হচ্ছে উই ফিনিশড আওয়ার ক্লাস। দুইটা সেন্টেন্স লিখেছি না এখানে জি তানজিৎ ভাই। ভাই? জি একটা ভাই। পাস্ট সিম্পল আর একটা প্রেজেন্ট পারফেক্ট। তো এই যে দুইটা টেন্স দিয়ে লেখা হয়েছে, এই দুইটা সেন্টেন্সের মানে আমি যদি বলতে চাই যে আমি ক্লাস শেষ করেছি, দুইটা সেন্টেন্স দিয়েই প্রকাশ করা যায়, মানে আমার ক্লাস শেষ, অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশন। আহ আমি আবার বলি, একটু রিপিট করি, মন দিয়ে শুনলে মনে থাকবে ভালো। ধরেন আপনি যখন কোনো কথা বা কাজ ডিসক্রাইব করবেন, ওইটা কমপ্লিটেড হতে পারে, ইনকমপ্লিটেড হতে পারে, তাই না? এখন কমপ্লিটেড মানে হয়ে গেছে। এখন আমি যদি বলি যে আমি আমার ক্লাস শেষ করেছি, আবার আমি যদি বলি আমি আমার ক্লাস শেষ করেছিলাম, দুইটা দ্বারাই কিন্তু বোঝাচ্ছে কাজটা অলরেডি শেষ, তাই না? জি ভাই। ওকে, এখন দেখুন খেয়াল করে, পাস্ট সিম্পল টেন্স যখন আপনি ইউজ করবেন তখন ওইখানে অবভিয়াসলি টাইম রেফারেন্স থাকবে। মানে আমরা কথা বলি কিন্তু টাইম দিয়ে। যেমন ধরেন আপনি আমি আপনাকে বললাম যে হেই ডিড ইউ ফিনিশ ইউর ক্লাস, তখন আপনি হয়তো বললেন ইয়েস আই ডিড, আই ফিনিশড মাই ক্লাস 1 hour ago। কারণ আমি প্রশ্ন করার পরে আপনি এই কথাটা বললেন, ইয়েস আই ডিড, আই ফিনিশড মাই ক্লাস 1 hour ago। এটা একটা অ্যান্সার।
ডিড ইউ ফিনিশ ইউর ক্লাস? আপনি বললেন ইয়েস আই ডিড। আই ফিনিশড মাই ক্লাস 1 hour ago। এটা আপনার অ্যান্সার। এখন অন্য কারো অ্যান্সার এরকমও হতে পারে যে ইয়েস আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস, নাও আই এম ফ্রি। এখানে দুই ব্যক্তির দুইটা আনসারই কিন্তু কমপ্লিটেড অ্যাকশন নিয়ে কথা বলছে, কিন্তু একজন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছে আর একজন পাস্ট সিম্পল ইউজ করেছে। অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশন নিয়ে কথা বলার জন্য স্পিকিং এর সময় আমরা পাস্ট সিম্পল অথবা প্রেজেন্ট পাস্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়। কিন্তু কখন পাস্ট সিম্পল কখন প্রেজেন্ট পারফেক্ট সেটা জানার বিষয়। যখন আপনি কোনো অতীত সূচক টাইম রেফারেন্স দিবেন তখন আপনাকে হচ্ছে পাস্ট সিম্পল ইউজ করতে হবে। যেমন এখানে আমি টাইম রেফারেন্স দিচ্ছি 1 hour ago। আমি যদি বলি কক্সবাজারে আমি 3 বার গিয়েছি গত বছর, তাহলে আই ওয়েন্ট হয়ে যাবে। আই ওয়েন্ট টু কক্সেস বাজার 3 times in the last year। এটা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। টাইম রেফারেন্স আছে বলে জি সেটা ভাইয়া, জি। হচ্ছে আপনার পাস্ট সিম্পল দিয়ে আমাকে বলতে হচ্ছে, বিকজ আমি ওই সেন্টেন্সে অতীত সূচক শব্দ ইউজ করেছি। বাট যদি আমি ইউজ না করতাম আমি বলতে পারতাম যে আই হ্যাভ বিন টু কক্সেস বাজার 3 times। এখানে টাইম উল্লেখ নাই। অর্থাৎ আমরা যখন কথা বলি আমাদের যত কথা কোনো না কোনো একটা টাইমে থাকে, এবং টাইমে যদি থাকে আমাকে অবশ্যই টাইম সূচক শব্দটাও ইউজ করতে হয়। আর টেন্সের একটা বাংলা অর্থ হচ্ছে টাইম বা সময়। তো ফলে আপনি যেই টাইমটা ইউজ করবেন টেন্সটা ওই টাইমে যাবে। আপনি যদি বলেন যে আমি হচ্ছে আমার ক্লাস শেষ করেছি এখন আমি ফ্রি, তখন আপনাকে কোন টেন্স ইউজ করতে হবে? আপনি তো এখনের সাথে যুক্ত আছেন, তাই না? তখন বলতে হবে আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস, নাও আই এম ফ্রি। কিন্তু যদি আপনি বলেন যে 1 ঘন্টা আগে আমি ক্লাস শেষ করেছিলাম এরপরে আমি বাজারে গিয়েছিলাম, তখন কোন টেন্স গুলো ইউজ হবে তানজিৎ ভাইয়া? পাস্ট সিম্পল। হ্যাঁ, সিম্পল। দুইটা টেন্সই পাস্ট সিম্পল হবে। তাহলে এই যে 6টা টেন্স দিলাম, এই 6টা টেন্সের মাধ্যমে আমাদের কিন্তু এই ব্যাপারগুলো ক্লিয়ার যে কোন কোন টেন্স আমার স্পিকিং এর ক্ষেত্রে লাগবে। এখন বিফোর আই ফিনিশ দিস আরেকটা জিনিস বলে রাখি। যেমন ধরেন আপনি বলতে চাচ্ছেন যে যখন আমি বাসায় পৌঁছালাম, ঠিক আছে, যখন আমি বাসায় পৌঁছালাম এরপর আমি আমার ফ্রেন্ডকে কল দিলাম। এবার আমার প্রশ্ন সাদিয়া আপুর কাছে, ধরেন আপনি বলতে চাচ্ছেন যখন আমি বাসায় পৌঁছালাম তখন সে আমাকে কল দিল। আচ্ছা, আপনি কি আগে বাসায় পৌঁছিয়েছেন নাকি আগে কল দিয়েছে? কোন কাজটা আগে হয়েছে? বাসায় পৌঁছানোটা। এক্স্যাক্টলি। তো ধরেন হচ্ছে আহ যেই কাজটা আগে হয়েছে ওটা আগে পূর্ণাঙ্গতা লাভ করেছে না, জি। কাজের পূর্ণাঙ্গতা। তো যখন হচ্ছে অতীত নিয়ে আমি কথা বলবো, কিন্তু অতীতের দুইটা কাজ আমি ডিসক্রাইব করছি, কিন্তু সেখানে আমার হচ্ছে একটা কাজ আগে হয়েছে, তো যেই কাজটা আগে হবে আগে পারফেকশন পেয়েছে, ফলে আগেরটা পাস্ট পারফেক্ট হবে। এটা আইএলটিএস এ ভালো স্কোর পাবার জন্য, টাইম রেফারেন্স স্পেসিফাইড করার জন্য আপনাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যখন বানাবেন তখন মূলত পাস্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলটা বসে, অন্যগুলোতে লাগে না। যেমন আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, কমপ্লেক্স কম্পাউন্ড চিনেন না আপনারা? জি ভাই। জি ভাইয়া, জি। ওকে, এই যে দেখুন আমি এখানে অনেকগুলো সেন্টেন্স লিখেছিলাম। ইয়েস্টারডে ফার্স্টলি আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস, দেন উইথ হিম আই হেডেড টু সাহেব বাজার, bought some groceries, then came back home, and after coming from market we had a great time with each other, we made a lot of fun together, watched TV together, shared stories of our childhood। এই যে যতগুলা সেন্টেন্স বলেছি সবগুলা পাস্ট সিম্পলে। এর কারণ হচ্ছে এখানে যতগুলা ভার্ব বসাইছি সবগুলাই কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরি করেছে, মানে একসাথে মিলে এন্ড যুক্ত হয়ে সেটা কম্পাউন্ড হয়েছে, কিন্তু কমপ্লেক্স হয় নাই। বিকজ এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ ছিল না। ছিল কি? ছিল না। ছিল না। তো যখন আপনি বলতে চাচ্ছেন যে যখন আমি বাসায় পৌঁছালাম তখন সে আমাকে কল দিল, When
এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স না এটা? জি ভাই। দ্য পেশেন্ট হ্যাজ ডাইড। আচ্ছা আচ্ছা, ডাইড না, আমি এখানে ডাই রাখি। ওকে, এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স লিখেছি। আমাকে একটু হেল্প করবেন আপনারা এখানে। রাজীব ভাই সাইলেন্ট আছেন, আপনি একটু আনমিউট করেন। রাজীব ভাই, দেখা যাচ্ছে সেন্টেন্স দুইটা? জি ভাই, দেখা যাচ্ছে। তো এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে দুইটা সেন্টেন্সে কি কমপ্লেক্স নাকি আপনার সন্দেহ আছে? দুইটা ক্লজ দেখে, কমপ্লেক্স। ক্লজ দেখে চিনতে হবে আমাদের। এই যে ওয়েন আই গো হোম, যখন আমি বাড়িতে যাই, এটা দিয়ে পূর্ণ সেন্টেন্স হয় না। আবার আফটার দ্য ডক্টর কাম, এটাও কিন্তু পূর্ণ সেন্টেন্স হয় না। এবার আমরা এটাকে ফিক্স করার চেষ্টা করব কারেক্ট টেন্স ইউজ করে। প্রথম কথা হচ্ছে, আমি বলতে চাচ্ছি, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন আমি বাসায় পৌঁছালাম বা বাসায় গেলাম তখন সে কল দিল, তাহলে বাসায় আগে পৌঁছাইছি, তার মানে আগেরটা পারফেক্ট। তো ফলে আমাকে এখানে কি বলতে হবে, সাদিয়া আপু? when I had gone home। এবার সেকেন্ডটাকে ফিক্স করতে মাই পারবেন। মাই হোম। the patient died। ডাইড হবে না হ্যাড ডাইড হবে? আচ্ছা, আপনারাই ফিক্স করেন, বলেন। ভার্ব হচ্ছে ডাই। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তানজিৎ ভাই, আনমিউট করেন আপনি। আপনি বলেন। তো পেশেন্ট ডাইড মানে মারা যাওয়ার পরে হচ্ছে ডক্টর আসলো। দ্য পেশেন্টের পর কি বসবে? ডাইড, ডাইড ডাইড, তারপর আফটার আফটার দ্য ডক্টর কাম, হ্যাড কাম হবে। কাম। আচ্ছা, রোগীটা মারা গেছে ডক্টর আসার পরে, তার মানে ডক্টর আগে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন জি কিনা? ভাই, মানে ডক্টর ডাক্তার আগে আসছে। আসার পরে রোগী মারা গেছে, তাহলে আসাটা তো আগে হয়েছে, এভাবে বুঝতে হবে। অর্থাৎ জি। এমনিতে সাধারণত আপনি যত ইংরেজিতে যত শব্দ বাক্য বিনিময় করবেন না কেন, আপনার পাস্ট সিম্পল লাগবে। কিন্তু যখন আপনি কমপ্লেক্স সেন্টেন্স বানাবেন এবং সেখানে কমপ্লিটেড অ্যাকশন একাধিক হবে, তখন অবভিয়াসলি একটা কাজ আগে হয়েছে। যেমন এখানে আফটার কনজাংশন দ্বারা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এখানে ওয়েন কনজাংশন দ্বারা আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয়েছে, মানে ক্লজ মার্কার বলা হয় এগুলোকে। তো ফলে ডিপেন্ডেন্ট ক্লজ যখন থাকবে তখন অবভিয়াসলি একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। কমপ্লিটেড পাস্ট ইভেন্ট বলতে গেলে তখন আমাদেরকে কেবল পাস্ট পারফেক্টে সুইচ করতে হয়। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা যখন হচ্ছে ইয়া করব, কথা বলবো, তখন আমাদের পাস্ট সিম্পল দিয়ে কাজ চালানো যাবে। এখন আইএলটিএস এর স্পিকিং এর ক্ষেত্রে বা আপনারা জেনারেল স্পিকিং এর ক্ষেত্রে শুধু পাস্ট সিম্পল দিয়েও যদি কেউ কথা বলতে পারে, তার আইডিয়াগুলো সবার কাছেই বোধগম্য হয় এবং তার আইডিয়া থট যেটাই বলুক না কেন সেটা অ্যাকসেপ্টেবল। বিকজ ক্যাজুয়াল স্পিকিং এ কেউ যদি ধরেন পাস্ট পারফেক্টের জায়গায় পাস্ট সিম্পল বলে ফেলে, সেটাও অ্যাকসেপ্টেবল। বুঝতে পেরেছেন? স্পিকিং কিন্তু গ্রামারের অনেক ঊর্ধ্বে। গ্রামার হচ্ছে অনেক আপনাকে ধরা বাঁধা নিয়ম এটা সেটা বলবে। বাট স্পিকিং বলে যে আপনার আইডিয়াটা শেয়ার করতে হবে, শেয়ার করার জন্য যা যা দরকার, ওয়ার্ডস লাগবে, ভোকাবুলারি লাগবে, আর প্রপার টেন্সটা মোটামুটি প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল ঠিক থাকলেই আইডিয়াটা ওর্থ আন্ডারস্ট্যান্ডিং। তবে আমরা যেহেতু একটু অ্যাডভান্স শিখবো, আমাদের অবভিয়াসলি জানা থাকা দরকার। তো এই ওভারঅল এই যে দেখালাম 6টা টেন্স, এগুলাই মূলত আপনার স্পিকিং এর জন্য লাগবে। এখন আপনি তো ধরেন টেন্সের নাম শুনে গেলেন, ইয়া করে গেলেন, এগুলোই তো আর যথেষ্ট না, আপনার আরো কিছু জানা থাকা দরকার। সেটা হচ্ছে যখন আমরা প্রশ্ন করি, আমরা যখন কথা বলি, যেমন ধরেন এখন আমি ধরেন সাদিয়া আপুর সাথে কথা বলবো, সাদিয়া আপু কি একজন ইউ না? মানে প্রোনাউন হিসেবে জি ভাই। সাদিয়া আপু হচ্ছেন উনি একজন ইউ। তো ওনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কি
চকলেট পছন্দ করেন, আমাকে ডু ইউ দিয়ে শুরু করতে হবে না? ইয়েস আই আমি ডু। যদি হ্যাঁ, আমি যদি বলতে চাইতাম যে আপনি কি চকলেট পছন্দ করতেন, ডিড ইউ দিয়ে শুরু করতে হতো না? জি। আর ফিউচারে কি আপনি চকলেট খাবেন বেশি বেশি, সেটা যদি বলতে চাইতাম তাহলে আমাকে উইল ইউ দিয়ে বলতে হতো। অর্থাৎ যেহেতু কনভারসেশনে কোশ্চেন এবং আনসার থাকে, প্রশ্ন করবে একজন, উত্তর দেবে আরেকজন, সেক্ষেত্রে আপনার একটা কমন প্যাটার্ন মনে রাখবেন, ডু ইউ, ডিড ইউ, উইল ইউ। আপনি ধরেন কারো মুভি দেখা নিয়ে কথা বলতে চাচ্ছেন, আপনি কনভারসেশনটা কিভাবে করবেন? আপনি ধরেন বললেন যে ডু ইউ লাইক ওয়াচিং হরর মুভিজ, তো সে বলল যে ইয়েস আই ডু, আই লাইক আ লট। এবার হয়তো আপনার জানার ইচ্ছে হলো যে আগে কি তুমি পছন্দ করতা, ডিড ইউ লাইক ওয়াচিং হরর মুভিজ ইন ইয়োর চাইল্ডহুড? সে হয়তো বললো যে ইয়েস আই ডিড, আই ওয়াচড হরর মুভিজ আ লট, লাইক সানডে হরর স্পেশাল, সনি টিভি নাকি যেন একটা আছে না, সেটাতে দেখাতো। তারপর আপনি বললেন যে ইন দ্য ফিউচার উইল ইউ ওয়াচ দিস কাইন্ড অফ চ্যানেলস, ভবিষ্যতেও কি আপনি দেখবেন? তো অর্থাৎ আমি যখন একটা কনভারসেশন করছি, আমার কিন্তু যার সাথে কথা হচ্ছে সে একটা সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ। আর তাকে প্রশ্নের জন্য যে প্যাটার্ন গুলো আমার লাগবে বারবার, ডু ইউ, ডিড ইউ, উইল ইউ। কখনো কিন্তু আপনার প্রশ্ন করার জন্য পাস্ট পারফেক্ট ইউজ করতে হয় না। বুঝতে পেরেছেন? মোস্ট অফ দ্য টাইম আপনার শুধু ডিড ইউটাই লাগবে, ডু ইউটাই লাগবে, উইল ইউটাই লাগবে। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আপনার আর ইউ লাগবে, যেমন আর ইউ নাও টকিং টু সামওয়ান, আর ইউ ইটিং সামথিং। আচ্ছা, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? আমি কিন্তু একা একাই বলে যাচ্ছি মনে হচ্ছে, জি ভাই, বিকজ হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। আচ্ছা, তো বুঝতে এবার পারছি। এটা এতক্ষণ পর্যন্ত এখানে আমি আপনাদেরকে দেখালাম, এবার একটু প্র্যাকটিক্যাল জায়গায় চলে যাই। যে আপনারা তো স্পিকিং প্র্যাকটিস ওকে। করতে হবে, উইদাউট প্র্যাকটিস তো আপনারা পারফেকশনে আসতে পারবেন না। এবং সেজন্য আমি আপনাদেরকে একটা রিসোর্স শেয়ার করব, সেটা হচ্ছে, দেখি ইয়া হলো কি। আহ, এটাতে টোটাল 75টা সিচুয়েশনাল কনভারসেশন আছে, বুঝতে পেরেছেন? তো সর্বপ্রথম কনভারসেশনের টপিকটাই হচ্ছে বা সিচুয়েশনটাই হচ্ছে ফ্যামিলি, পরিবার। এখন একটা ক্যাজুয়াল কনভারসেশনে কি কি প্রশ্ন থাকতে পারে, এখানে জাস্ট কিছু অনুমান নির্ভর প্রশ্ন আছে, আপনি চাইলে আরো জেনারেট করবেন। আপনি তো টেন্স শিখেছেন তাই না? আপনি তো জানেন কোন কোনগুলো ইউজ করতে হয়, তো ফলে সেরকম আরো প্রশ্ন চাইলে বাড়াবেন। যেমন এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে কি স্লাইডটা? জি ভাই, দেখা যাচ্ছে। জি, দেখা হ্যাঁ, যাচ্ছে। এখানে এইখানে আছে হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, আপনার পরিবারে কয়জন লোক আছে? তখন আপনি বললেন দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এন্ড মি। আপনার পরিবার কি হাউসে থাকে নাকি অ্যাপার্টমেন্টে থাকে? হাউস মানে হচ্ছে যেগুলা বহুতল ভবন না, আর অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে বহুতল ভবন, মাল্টি স্টোরি বিল্ডিং কে অ্যাপার্টমেন্ট বলা হয়। ও আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনারা যদি হচ্ছে অনেক ভালো করতে চান আইএলটিএস এর স্পিকিং এ, একটা পরামর্শ দিই। আমি তো এটা শেয়ার করব, এই রিসোর্সটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, এটা তো ফলো করবেন। এখান থেকে স্পিকিং এর ফ্লুয়েন্সির জন্য অনেক প্রশ্ন আছে, সেগুলা আপনারা যেহেতু ক্লাসমেট মানুষ, ম্যাক্সিমাম এখানে যারা আছেন আপনারা একই ক্লাসে পড়ছেন, তো ফলে আপনাদের সুবিধা হবে প্র্যাকটিসের জন্য। এটা একটা দেয়া হবে। আরেকটা হচ্ছে কলোকেশন লার্নিংটা খুবই দরকার, যেমন শুরুতেই দেখালাম না অজদিক কলোকেশন ডিকশনারি। জি ভাই। হ্যাঁ, এখন আপনি এই বইটা যখন পড়বেন, বা এখানে কিন্তু টোটাল 71 পেজের শিট, এর মানে অনেক প্র্যাকটিসের সুযোগ আছে, অনেক টপিক আছে, টোটাল 75টা টপিক। ফ্যামিলি আছে, রেস্টুরেন্ট আছে, অ্যাক্সিডেন্ট আছে, তারপর আছে হচ্ছে আপনার খাবার দাবার নিয়ে আছে, কুকিং নিয়ে আছে, মানুষের হবিজ নিয়ে আছে, অনেক কিছু, যেগুলো ইন জেনারেল আমাদের স্পিকিং এর টপিক হিসেবে আমরা বাছাই করি। এখন এখানে এই টপিকটা পড়ার সময় আপনি যা যা নাউন পাচ্ছেন, যদি এমন কোনো নাউন থেকে থাকে যেটা সম্পর্কে আপনার একটু কিউরিসিটি আছে, যে একটু ভালোভাবে জানলে ভালো হয়, সেটাকেই ওস দিকে গিয়ে সার্চ করবেন, করে ওইটার কলোকেশনটা জাস্ট 2বার, শুধুমাত্র 2বার পড়বেন। মনে রাখার দায়িত্বটা আপনার না, আপনার জাস্ট পড়ার দায়িত্ব, শুধু 2বার পড়ে আসবেন।
ফলে দেখবেন আপনার ওই টপিকটা নিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক গুণ বেড়ে গেছে। ধরেন এখানে অ্যাপার্টমেন্ট লেখা আছে না তানজিৎ ভাই? জি ভাই। আমি কপি করলাম, আমি চলে আসবো পজ দিকে, আমি অজদিকের ভিতরে ঢুকবো, এখানে আমি এটা পেস্ট করে দিব, অ্যাপার্টমেন্ট চলে আসছে, দেখছেন? জি ভাই। আসছে না সাদিয়া আপু? জি আসছে। এখন আমরা একটু আগেই বললাম যে অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং যেটাতে অনেকগুলো বহুতল থাকে। এখন অ্যাপার্টমেন্টটা নিয়েও তো আপনার কথা বলার কিউরিসিটি থাকতে পারে। লেটস টক অ্যাবাউট অ্যান অ্যাপার্টমেন্ট, উইচ অ্যাপার্টমেন্ট ইজ লার্জার, উইচ অ্যাপার্টমেন্ট ইজ গুড। তো আপনি তখন আপনার নিজের অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলার সময় এইগুলো আপনাকে হেল্প করবে। আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি ইন ঢাকা সিটি আই হ্যাভ অ্যান অ্যাপার্টমেন্ট উইচ ইজ ভেরি লার্জ স্পেশিয়াস, and there's another apartment of my uncle which is small, and I live in a luxury apartment, comfortable apartment, and my grandma has a modern apartment. Actually my apartment is not one bedroomed, it's two bedroomed, মানে দুইটা রুম সহ যে অ্যাপার্টমেন্ট সেটাকে বলা হয় টু বেডরুমড। স্টুডিও অ্যাপার্টমেন্ট স্টুডিওর জন্য ব্যবহৃত। ফার্স্ট ফ্লোর অ্যাপার্টমেন্ট মানে প্রথম তলা, দ্বিতীয় তলা, সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলা। এটা কি জানেন আপনারা? ফার্স্ট ফ্লোর মানে কিন্তু দ্বিতীয় তলা। জি, জি ভাই। একদম নিচে গ্রাউন্ড ফ্লোর, দেন ফার্স্ট ফ্লোর। হুম। তারপর এই যে বেসমেন্ট থাকে না, নিচের তলার গ্রাউন্ড ফ্লোরের নিচে যা থাকবে তাকে বেসমেন্ট বলা হয়। অর্থাৎ বেসমেন্ট অ্যাপার্টমেন্টও হতে পারে কিন্তু। যেমন আমি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম, দেখলাম যে বেসমেন্ট 1 বেসমেন্ট 2 ফ্লোর আছে, তার মানে গ্রাউন্ড ফ্লোরেরও নিচে আরো দুইটা ফ্লোর আছে। তারপর আমরা অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং গুলো আমরা কি করি, বিল্ডিং এর সাথে কি হয়? বিল্ডিং কেউ ক্রয় করে, কেনে, কেউ লিজ দেয়, কেউ ভাড়া দেয়, কেউ বিল্ডিং এ বসবাস করে, কেউ বিল্ডিং শেয়ার করে, কেউ বিল্ডিং এর মধ্যে থাকে, কেউ বিল্ডিং খুঁজ করে, কেউ খুঁজে বের করে। মুভ ইনটু, মুভ আউট অব। আপনি বলতে পারেন যে আই মুভড ইনটু দিস অ্যাপার্টমেন্ট ইন জানুয়ারি বাট আই মুভড আউট অফ দিস ইন ফেব্রুয়ারি। অর্থাৎ আমি অ্যাপার্টমেন্টে উঠছিলাম হচ্ছে জানুয়ারিতে, কিন্তু বের হয়ে গেছি ফেব্রুয়ারিতে, বিকজ দ্য সার্ভিস পলিসি ইন দিস অ্যাপার্টমেন্ট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, বিকজ এই অ্যাপার্টমেন্টের সার্ভিস পলিসিটা সুন্দর না। অ্যাপার্টমেন্টের পরে কি নাউন হতে পারে? অ্যাপার্টমেন্ট ব্লক, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, হাউস। অ্যাপার্টমেন্টের আগে কি অ্যাডজেক্টিভ হতে পারে? প্রাইভেট, রয়্যাল, স্টেট। তাহলে এবার বলেন তো এগুলা হেল্পফুল কিনা, যে এই জি সিস্টেমটা ভাই। বলছে এইভাবে প্রোগ্রেস করতে পারবেন কিনা? আর আপনাদের স্পিকিং এর যে প্রোগ্রেস শিট দেওয়া হয়েছে ওটা রেগুলার যদি প্র্যাকটিস করেন আই হোপ অনেক ভালো করতে পারবেন, অনেক ভালো করতে পারবেন। এখানে কোশ্চেন একটার পর একটা আছে, অনেকগুলো আছে। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তারপর আপনি কি সব থেকে সিনিয়র কিনা? আপনার মা কি পছন্দ করেন? আপনার বাবা আপনাকে বাইরে দেরিতে থাকতে দেয় কিনা? আপনি বাবা মায়ের সাথে থাকেন কিনা? তাদের সাথে খাবার খান কিনা? এখন যখন এই প্রশ্নে আসবেন, ডাজ ইউর ফ্যামিলি ইউজুয়ালি হ্যাভ ডিনার টুগেদার, বা ডু ইউ ইট উইথ ইউর ফ্যামিলি? তো ওই টাইমে আপনারা যেহেতু ভার্সিটিতে আছেন, হয়তো আপনার ক্লাসমেটকে এভাবে প্রশ্ন করতে পারেন যে ডু ইউ মিস হ্যাভিং ডিনার উইথ ইউর ফ্যামিলি টুগেদার? অর্থাৎ আপনি কি মিস করেন যে আপনার ফ্যামিলির সাথে খেতে পারছেন না, এখন হলে খাইতে হচ্ছে পাতলা ডাল। এরকম কথাগুলো এইভাবে বাড়াতে হবে। তো আপাতত এতক্ষণ পর্যন্ত যা বলেছি আহ আমার সাইড থেকে, আপনারা যে তিনজন আছেন ক্লাসে বুঝতে পেরেছেন কিনা একটা আমাকে জানাবেন। ক্লিয়ার? জি ভাই, ওভারঅল মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি শেষ করে দিব। শেষ করে দেবার আগে আরেকটা জিনিস দেখানোর প্রয়োজন বোধ করছি, সেটা হচ্ছে আপনাদেরকে শ্যাডোয়িং নামে একটা পদার্থের কথা বলেছিলাম। সো শ্যাডোয়িংটা আসলে কি, কেন, কিভাবে একটু দেখাই। উম ইউটিউব দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। With
the violence that's happening in Gaza, there's a real responsibility to bear witness to the full story. To tell us about the challenges of that, please welcome an award-winning British-American journalist, CEO and editor-in-chief of the new media company Zato, Mehdi Hasan. আচ্ছা, আমি একটু কথা বলি। ভিডিওটা প্লে করলাম, দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, কিছু কথা বলছে উনি, তাই না? জি ভাই। জি। এখন আপনাদের কাজ হবে, আপনি হচ্ছে এই টাইপের যেগুলোতে শুদ্ধ ইংরেজি বলা হয়, এই টাইপের যে কোনো ভিডিও হতে পারে, পডকাস্ট হতে পারে, আইএলস এর পডকাস্ট আছে, ওগুলো দেখে থাকলে মানে আগে থেকেই যদি দেখেন, আপনার আইএলস এর প্যাটার্নটা বা স্পিকিং প্যাটার্নের সাথে আপনি পরিচিত থাকবেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আরো সমৃদ্ধ হবে। এখন এগুলোতে এসে আমার কি কাজ, বা এগুলো আসলেই মানে আমাকে হেল্প করবে কিনা, এটা অনেকের প্রশ্ন থাকে। আমি যখন ভার্সিটিতে ঢোকার পরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমেরিকান স্পোকেন ইংলিশের কোর্সটা করেছিলাম, আমাকে বলা হতো যে বিদেশিদের চ্যানেল শোনার জন্য, এবং ওখানে প্রত্যেকটা সেন্টেন্স আমি বুঝতে পারি কিনা, না বুঝতে পারলে কেন পারছি না সলভ নেওয়ার জন্য। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি যে জিনিসটা বুঝেন সেটা নিয়ে তো বলতে পারবেন, তাই না? কিন্তু যেটা বুঝেনি না সেটা নিয়ে কি বলা সম্ভব, তানজিৎ ভাই? না। জি না ভাই। সম্ভব না। এখন আপনি যদি হচ্ছে, আমি আপনাকে 5টা সেন্টেন্স বললাম, প্রত্যেকটা সেন্টেন্সেরই একদম খুব খাপ খাপ করে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন, ওই সেন্টেন্সগুলো আপনি পুনরায় বলতে পারবেন, বা ওই সেন্টেন্সগুলো একটু ভিন্ন প্যাটার্নে ঘুরিয়ে বলতে পারবেন। কিন্তু আপনি যদি নাই বুঝেন তাহলে পারবেন না। তো লিসনিংটা কখন বেশি হেল্পফুল হয়? যখন লিসনিংটা আমার আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে, আমি যা শুনছি আমার ব্রেন বুঝতে পারছে এবং আমি বলতে পারবো সেটা। এখন এই যে মহিলা এখানকার যা কথা বলতেছে, আপনাদের কাজ হবে সাবটাইটেলটা ওপেন করে, আমি হচ্ছে ওই যে 20 মিনিট লিসনিং এর কথা বললাম, সেটা যখন আমি লিসনিং করব, অ্যাক্টিভলি আমি প্রত্যেকটা সেন্টেন্স বোঝার চেষ্টা করব যে ওই কথাটা আমি বুঝতে পারছি কিনা। এখন ওই বোঝার ক্ষেত্রে যদি আপনি কোনো ওয়ার্ড মিনিং না জানেন, সেক্ষেত্রে ওয়ার্ড মিনিংটা শিখে নিতে পারেন। আর একদিনে আপনাকে 10টা ভিডিও দেখার দরকার নেই। 5 মিনিটসের একটা ভিডিও আপনি যদি আধা ঘন্টায়ও দেখেন বুঝে, তাও ওটা আপনার একটা সফলতা। তাই ওইভাবে আপনার লিসনিং করার চেষ্টা করবেন। এখন এখানে ধরেন উনি হচ্ছে যে কথাগুলো বলে যাচ্ছে, আমি একটু স্পিডটা কমাবো আপনাদের ইয়ার জন্য। স্পিড নাই নাকি এখানে? স্পিড কোথায়? প্লেব্যাক স্পিড, হ্যাঁ পেয়েছে, 0.75-এ দিলাম। ওকে, বেশি হয়ে যাচ্ছে। নর্মালি রাখতে হবে। Ladies and gentlemen, brothers and sisters, friends, for the past 23 months, we have been lied to, manipulated, misled. উনি বলতেছে যে ফর দ্য ফার্স্ট 23 মান্থস, অর্থাৎ গত 23 মাস ধরে, উইভ বিন লাইড টু, অর্থাৎ আমাদেরকে মিথ্যা শোনানো হয়েছে। এটা প্যাসিভ সেন্টেন্স না সাদিয়া আপু? সাদিয়া আপু আনমিউট করে কথা বলতে হবে, শোনা যাচ্ছে না। ওকে। হ্যাঁ ভাইয়া। এটা কিন্তু প্যাসিভ। উই হ্যাভ বিন লাইড, লাই অর্থ মিথ্যা বলা, ওই আর উই হ্যাভ বিন লাইড মানে আমাদেরকে মিথ্যা শোনানো হয়েছে। আর প্যাসিভ চেনার উপায়টা বলে দিই, আমি প্যাসিভের ক্লাস নিইনি এখনো। প্যাসিভ হচ্ছে বি+V3 থাকবে, আর বি বলতে সকল বি ভার্বস, আর বি ভার্বস গুলো হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আচ্ছা। এগুলো আমি আবার নয়তো রিপিট করবো না। তো বিন কথাটাও কিন্তু বি ভার্বের মধ্যে পড়ে। ও তো আমি বিন পেয়েছি, যেটা একটা বি ভার্ব, তারপরে আবার একটা V3 পেয়েছি, লাইড, লাইট। অর্থাৎ বি+V3 থাকলে সেটা প্যাসিভ সেন্টেন্স হয়। এখন আমি যদি বলতাম আই ওয়াজ কিল্ড, ওটাও প্যাসিভ হতো, বিকজ বি ভার্বের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারও আছে। বুঝতে পেরেছেন? এই বুঝছি।
এখন আপনি যখন লিসনিং করবেন, আপনাকে অ্যাক্টিভ লিসনিং বলতে এটাই বোঝায় যে আমি সেন্টেন্স গুলা ওয়ার্ড ফর ওয়ার্ড বোঝার চেষ্টা করব। ফর দ্য পাস্ট 23 মান্থস, অর্থাৎ 23 মাস ধরে, উই হ্যাভ বিন লাইড টু, আমাদেরকে মিথ্যা শোনানো হয়েছে। ম্যানিপুলেটেড, আমাদেরকে ম্যানিপুলেটেড করা হয়েছে। মিসলেড, আমাদেরকে মিসলেড করা হয়েছে। এই যে কমাটা দেয়া হয়েছে না, কমার মানে হচ্ছে এর পরবর্তী কথাগুলো আগের গুলোকে অনুসরণ করবে, আর ফুল স্টপের মানে হচ্ছে আর অনুসরণ করবে না। মানে কমা দ্বারা সেন্টেন্স শেষ হয় না, সেই কারণে মূলত আগের গুলোকে অনুসরণ করবে, অর্থাৎ এগুলো প্যাসিভেরই। তো এইভাবে বুঝে বুঝে আপনার হচ্ছে যখন আপনি লিসনিং করবেন, যেই জিনিসটা বুঝে আপনি শুনতে পারছেন, সেম প্যাটার্ন ইউজ করে আপনি বলতেও পারবেন। যেমন আপনি কোনো একটা ট্র্যাজিক স্টোরি বলতে যাচ্ছেন, আপনি তখন বলতে পারবেন যে ফর দ্য ফার্স্ট 8 মান্থস উই হ্যাভ বিন মিসলেড, উই হ্যাভ বিন ম্যানিপুলেটেড বাই আওয়ামী গভর্নমেন্ট, অ্যান্ড ফাইনালি উই গট দ্য ভিক্টরি আফটার what can I say, way more sacrifices, and around 2,500 people were killed brutally. এই যে were killed, এটা কি প্যাসিভ হবে না জি ভাই। আপু? হুম। তো এইভাবে বুঝে বুঝে লিসনিং করতে হবে। আর শেডোয়িংটা হচ্ছে কপি করা, যেমন মাহদি হাসান, যিনি হচ্ছে জুটেইওর হচ্ছে সিইও, এবং কপি করার চেষ্টা করা, সেটার জন্য 10 মিনিট টাইম। তারপরে ছিল 10 মিনিট স্পিকিং চ্যালেঞ্জ, একটা টপিক নিয়ে প্রতিদিন একটু কথা বলার চেষ্টা করা। তারপর ছিল অসদিক থেকে কলোকেশন ডিকশনারি নোট করা। তারপর ছিল একটা কমেন্টস লেখা যে আমার আজকে কার্যক্রম নিয়ে আমি সন্তুষ্ট কিনা বা আমার কেমন অনুভূতি সেটা। তো এভাবে প্রতিদিন যদি আপনি নিয়ম মেনে কাজ করেন, তবে প্রতি সপ্তাহেই যদি একটু চেক করেন, দেখবেন একটু একটু প্রোগ্রেস হচ্ছে। আর যদি সেটা না করেন, তখন দেখবেন প্রোগ্রেস হচ্ছে না। কারণ এটা ইটস অল অ্যাবাউট কাইন্ড অফ, এরকম আমি অ্যানালজি নিতে পারি যে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ যদি নিয়মিত না করেন, আপনার হেলথ ফিট থাকবে না। আপনি হচ্ছে ধরেন অনেক বেশি ভালো ড্রাইভিং এর বই পুস্তক পড়েছেন, কিন্তু আপনি ফিল্ডে না নামলে আপনি ভালো ড্রাইভার হতে পারবেন না। তারপর আপনি অনেক মানে কিভাবে গলার সুরের যত্ন নিতে হয় অনেক থিওরি পড়েছেন, বাট আপনি কখনো গলা ছেড়ে গান গাওয়ার চেষ্টা করেন না, আপনি ভালো সিঙ্গার হতে পারবেন না। সো যেটা হচ্ছে মৌলিক কথা, যে আমাকে প্র্যাকটিস করতে হবে বেশি, এবং সেজন্যই আমি স্পিকিং প্রোগ্রেস শিটটা দিয়েছি। যে আমার প্রতিদিন যদি দুইটাও কলোকেশন শেখা হয়, 30 মিনিটসও লিসনিং করা হয়, আমি আজকে যে আপনাদের 75টা সিচুয়েশনাল কনভারসেশনের পিডিএফ দিব, ওখান থেকে যদি আমি আমার ফ্রেন্ডের সাথে 10 মিনিটসও স্পিকিং করি, আমার জড়তাটা আস্তে আস্তে কমবে। ফলে আপনারা আইএলস এ লং রানে ভালো করতে পারবেন। সো এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলেছি, এরপর যে আমরা শেষ করব, বিদায় নেব। কারো কোনো এক্সট্রা কোশ্চেন থাকলে বলতে পারেন 2-3 মিনিটের মধ্যে, ইনশাল্লাহ। ভাইয়া যে প্রোগ্রেস শিটটা দিয়েছিলেন ওইটাকে হচ্ছে আমাদেরকে আপডেট করতে হবে, মানে এন্ট্রি দিতে হবে আমরা যেগুলো শিখতেছি বা হচ্ছে উম, যে প্রতিদিন, হ্যাঁ হ্যাঁ, লোকেশন প্রোগ্রেস গুলো শিটটা তো করবো। বুঝেছেন। হুম হুম হুম। প্রথমে ডেট লিখবেন, ডেট আছে, ডেট অপশনে ডেট, তারপর লিখবেন হচ্ছে লিসনিং 20 মিনিটস, তারপর লিখবেন শ্যাডোয়িং 10 মিনিটস, শ্যাডোয়িং মানে নকল করা। তারপর হচ্ছে 10 মিনিট স্পিকিং চ্যালেঞ্জ, তারপর অসদিকের কলোকেশন গুলো নোট করা। কলোকেশনের যে অপশনটা আছে সেখানে যেই ওয়ার্ডটা সার্চ করে কলোকেশন পড়েছেন 2বার, সেই ওয়ার্ডটা লিখবেন। যদি একদিনে 5টা শিখেন, ওই বক্সে 5টা ওয়ার্ড লিখবেন, মানে নামটা লিখবেন। তো ফলে আমি 10-15 দিন পরে যদি আপনাদেরকে বলি যে আমার কাছে শীটটা শেয়ার করেন, আপনি যখন শেয়ার করবেন শীটটা, আমি দেখে ফেলতে পারবো আপনি কয় মিনিট টাইম দিচ্ছেন। এবার সাদিয়া আপু বলেন, আপনার কথা ভেঙে ভেঙে আসছে। মুজাহিদ ভাই অফ করে দেন, এখন এক্সট্রা তো কথাবার্তা নেই।